আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে নবম দশম শ্রেণীর শিক্ষার্থীদের জানাচ্ছি শুভেচ্ছা। টেকনিক ইজি এডুকেশন তোমাদের জন্য নিয়ে এসেছে ইজি কেমিস্ট্রি এই বইটি, যার একটি পার্ট হচ্ছে প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করা। এখানে প্রিভিয়াস বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করার সাথে সাথে তোমাদের জন্য আরও সংযোজিত আছে রোড টু মিশন 100 এবং রোড টু মিশন সাইক্লোনের মতো সাজেশন, যেগুলো তোমাদের প্রস্তুতিটাকে আরেকটু জোরদার করবে বলে আমাদের প্রত্যাশা। আমাদের এই বইটাতে কিন্তু অসংখ্য কিউআর কোড রয়েছে। প্রতিটি প্রশ্নের সাথে তুমি একটি করে কিউআর কোড পাচ্ছ। তুমি যখন এই প্রশ্নটা সমাধান করতে যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা অনুভব করলে কিউআর কোডটা স্ক্যান করার মাধ্যমে সাথে সাথে একজন শিক্ষক এসে তোমার সাথে এই প্রশ্নটা আলোচনা করবে, যার মাধ্যমে তোমার এই প্রশ্নটা আয়ত্ত করতে অথবা বুঝতে আরেকটু সহজ হবে বলে আমাদের প্রত্যাশা। তোমরা কিন্তু চাইলে আমাদের এই ইজি কেমিস্ট্রি বইটা সংগ্রহ করে নিতে পারো। এখানে তোমাদের জন্য বিগত কয়েক বছরের বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করে দেওয়া আছে। চলো আজকের পর্বে আমরা এরকম একটা বোর্ড প্রশ্ন নিয়ে তোমাদের সাথে আলোচনা করি। দেখো তো, চট্টগ্রাম বোর্ড 2022-এ আসা একটা প্রশ্ন কি বলছে। এখানে দুইটা বিক্রিয়া দেওয়া আছে, তাই না? কিন্তু বিক্রিয়াগুলো ফুলফিল ভাবে দেওয়া নাই, যেটা তোমাকে বের করতে হবে। এ, যেটার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়ার মাধ্যমে XY আর পানি এরকম কিছু উৎপন্ন হইল। এরপরে আবার এ, যেটা হচ্ছে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল ব্রোমাইড। তাহলে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল ব্রোমাইডের সাথে যদি আমরা আবার সোডিয়াম হাইড্রোক্সাইডকে, জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইডকে যদি বিক্রিয়া করাই, সেক্ষেত্রে আমরা দুইটা উৎপাদ পাবো। এখন দেখো তো, ক খ গ ঘ 4টা প্রশ্ন কি বলছে যে অলিফিন কাকে বলে। খ নম্বরে বলছে যে অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয়, কি জন্য। তারপরে উদ্দীপকের ওয়াই যৌগের বন্ধন গঠন চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। ওয়াই যৌগটা কি, এটা আমাদের বের করা লাগবে যে 3 কার্বন বিশিষ্ট অ্যালকাইল ব্রোমাইডের সাথে যদি তুমি সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাও, তাহলে এখানে তোমার একটা যৌগ উৎপন্ন হবে। যে যৌগটা কিভাবে বন্ধন গঠন করলো, অর্থাৎ আয়নিক না সমযোজী, এইগুলা হচ্ছে তুমি চিত্রের মাধ্যমে মানে ডায়াগ্রাম এঁকে দেখানো লাগবে। এরপরে এক্স ও জেড যৌগের পারস্পরিক রূপান্তর, তার মানে এক্স এখানে আমরা একটা উৎপাদ পাবো, তারপরে জেড এখানে একটা উৎপাদ পাবো। এক্স থেকে জেড এ পরিণত করতে হবে একবার, আবার জেড থেকে এক্স এ পরিণত করতে হবে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া ঘটানোর মাধ্যমে আমরা এই যে পারস্পরিক রূপান্তরটা এটা দেখাইতে হবে। চলো এখন যদি আমরা উত্তরে যাই, অলিফিন কাকে বলে। অলিফিন হচ্ছে অ্যালকিনের যে সকল নিম্নতর সদস্যগুলা, দেখো যেমন ইথিন প্রোপিন, অর্থাৎ 1 কার্বন 2 কার্বন বিশিষ্ট যে যৌগগুলা, ওরা কি করে হ্যালোজেনের সঙ্গে বিক্রিয়ায় তৈলাক্ত পদার্থ উৎপন্ন করে, তাদেরকে আমরা কি বলবো, অলিফিন বলবো। অ্যালকিনের যে সকল সদস্যগুলা, অর্থাৎ 2 কার্বন 3 কার্বন বিশিষ্ট যে অ্যালকিনগুলা আছে, ওরা যখন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করবে, অর্থাৎ হ্যালোজেন বলতে আমরা ওই যে গ্রুপ 17 এর মৌলগুলোকে বুঝি, তাই না? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটাইন, ওই যে হ্যালোজেন অর্থাৎ 17 নাম্বার গ্রুপের যে মৌলগুলো, ওদের সাথে বিক্রিয়া করলে কি করবে, তৈলাক্ত পদার্থ উৎপন্ন করবে, এগুলোকে আমরা বলবো অলিফিন। এবার অ্যালকেন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয় কেন। এখন দেখো, অ্যালকেন বললে আমরা কি বুঝি, কার্বন কার্বন একক বন্ধন থাকবে, তাই না? তাহলে দেখো, একটা কার্বন আরেকটা কার্বন, ওদের মাঝখানে কি থাকবে, একক বন্ধন থাকবে। আমরা জানি কার্বনের 2টা অথবা 4টা হাত থাকতে পারে। তাহলে দেখো, এই কার্বনটাতে আমি যদি 4টা হাত আঁকি, এক্ষেত্রে ওর 4টা হাতই হচ্ছে একটা বন্ড দ্বারা পূর্ণ থাকবে, মানে ওর চারদিকে হচ্ছে হাইড্রোজেনের সাথে একটা করে বন্ধনে যুক্ত করবে, মানে হাইড্রোজেন যুক্ত করবে, একটা বন্ধন থাকবে। আর যদি অ্যালকিন বলি, সেক্ষেত্রে আমরা 2টা বন্ধন দেখতে পারবো। দেখো, কার্বন আর কার্বনের মাঝখানে হচ্ছে তোমার 2টা বন্ধন থাকে। এখন এখানে যদি ওদের ভিতরে 2টা বন্ধন থাকে, আর বাকি ওর হাত কয়টা থাকলো, 2টা, এই কার্বনেরা থাকলো 2টা, তাহলে বাকি হাতগুলো তোমার হাইড্রোজেন দ্বারা পূর্ণ হবে। এখন আমরা জানি একক বন্ধন যদি থাকে, ওই বন্ধনটা অনেক বেশি শক্তিশালী হয়। কি জন্য, ওই একক বন্ধন সবগুলো হচ্ছে তোমার সিগমা বন্ধন থাকে। তাহলে এই জায়গায় দেখো, একক বন্ধন ওরা সবাই হচ্ছে সিগমা বন্ধন দ্বারা একজন একজনের সাথে আটকানো। তাহলে সিগমা বন্ধন যেহেতু শক্তিশালী বন্ধন আমি বললাম, তাহলে এটা ভাঙা অবশ্যই কঠিন হবে বা কষ্টকর হবে। কিন্তু এইখানে দেখো, এখানে যে দ্বি বন্ধন আছে, এই জায়গায় একটা থাকবে তোমার সিগমা আর একটা থাকবে পাই। পাই বন্ধন যেটা, এটা হচ্ছে অনেক দুর্বল একটা বন্ধন, যেটা অনেক সহজেই ভেঙে ফেলা যায়। এখন অ্যালকিন যেটা মানে দ্বিবন্ধন, সেখানে তোমার পাই বন্ধন আছে, তাহলে তুমি পাই বন্ধনটা সহজেই ভেঙে ফেলে অন্য একটা যৌগের সাথে মানে অন্য একটা মৌলের সাথে যৌগ গঠন করতে পারতেছো, অথবা এখানে তোমার এই যে মানে হাতটা, এটা সহজেই ভেঙে ফেলতে পারতেছো, যার জন্য অন্য অন্য যে কোনো একটা কিছুর সাথে তুমি বন্ধন গঠন করতে পারতেছো। তাহলে ও সক্রিয় মানে মানে বিক্রিয়া করতে পারতেছে, মানে অনেক বেশি সক্রিয়তা দেখাচ্ছে বিক্রিয়া করার ক্ষেত্রে।
কিন্তু অ্যালকেন কি করে, এরকম সক্রিয়তা দেখায় না। কি জন্য? কারণ ও হচ্ছে আসক্তিহীন অথবা প্যারাহীন, ও শক্তিশালী বন্ধন দ্বারা আবদ্ধ থাকে, যার জন্য ও ভেঙে গিয়ে অন্য কারোর সাথে যৌগ গঠন করতে পারে না। তাহলে অ্যালকেনের তুলনায় অ্যালকিন অধিক সক্রিয়। কি জন্য? কারণ ও বিক্রিয়ায় সক্রিয়তা দেখায়, মানে ওর পাই বন্ধনটা ভেঙে গিয়ে যে কোনো কিছুর সাথে যুক্ত হয়ে যেতে পারে, যার জন্য ওকে আমরা সক্রিয় বলতেছি। তাহলে কি জন্য সক্রিয়? এই যে সিগমা বন্ধন আর পাই বন্ধনের কারণে, অর্থাৎ একক বন্ধন দ্বিবন্ধনের এই কনসেপ্টের কারণে ওরা হচ্ছে অ্যালকেন মানে কম সক্রিয়, বিক্রিয়া করতে চায় না। সেক্ষেত্রে অ্যালকিন হচ্ছে বেশি সক্রিয়, অর্থাৎ অনেক বেশি বিক্রিয়া দেখায়। এরপরে গ নাম্বারে আমাদের কি বলছিল দেখো, উদ্দীপকের ওয়াই যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া চিত্রের মাধ্যমে। এখন ওয়াই যৌগটা কি, এটা আগে আমাদের বের করা লাগবে। আমাদেরকে বলে দিছিল যে 3 কার্বন বিশিষ্ট মানে প্রোপাইন, তারপরে ব্রোমাইড, প্রোপাইল ব্রোমাইডের সাথে এখানে দেখো সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাইছিল উদ্দীপকে, যার ফলে এখানে কি উৎপন্ন হইলো দেখো, প্রোপিন উৎপন্ন হয়েছে। দ্বি বন্ধন যেহেতু আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি, তার মানে এখানে হচ্ছে তোমার 3 কার্বন বিশিষ্ট, আবার মাঝখানে আছে দ্বি বন্ধন, তাহলে প্রোপিন একটা অণু আমরা পাইলাম, আর সাথে পানি দেওয়া ছিল আমাদের। আর উৎপন্ন তাহলে কি হবে দেখো, এইখানে যে সোডিয়ামটা আছে, সোডিয়ামের উপরে আমরা কি পাবো, প্লাস আয়ন পাবো, সোডিয়াম প্লাস, আর এখানে ব্রোমিন এই জায়গায় হচ্ছে মাইনাস। এখন প্লাস আর মাইনাস এখানে যুক্ত হবে, আবার এইখানের একটা হাইড্রোজেন এখানে হাইড্রোক্সাইডের সাথে যুক্ত হয়ে পানি উৎপন্ন করলো। এখানে তখন একটা হাইড্রোজেনের ঘাটতি দেখা দিবে, যার ভিতরে ওই হাতটা কার্বন কার্বন নিজেরা বন্ধন গঠন করে এখানে দ্বি বন্ধন আমরা দেখতে পাবো। তাহলে দেখো প্রোপিন, তারপরে সোডিয়াম ব্রোমাইড আর পানি তৈরি হইলো। এখন সোডিয়াম ব্রোমাইড এটা হচ্ছে আমাদের কি, ওয়াই যৌগটা, যেখানে বলছে আমাদের এটার বন্ধন গঠন প্রক্রিয়াটা ব্যাখ্যা করতে বলছে। তাহলে সোডিয়াম ব্রোমাইডের ভিতর যদি আমরা বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে যাই, সবার প্রথমে আমাদের দেখতে হবে, ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে দেখতে হবে যে ওরা কি ইলেকট্রন আদান প্রদান করতে পারবে নাকি ইলেকট্রন ওদের শেয়ার করতে হবে। তাহলে সোডিয়ামের যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি, তুমি কিন্তু এভাবেও বুঝতে পারো, সোডিয়াম কিন্তু একটা ধাতু, তাই না? কারণ গ্রুপ 1, 2 এ যারা থাকে ওরা হচ্ছে ধাতু হয়, ওরা ইলেকট্রন দান করে দেয়। তাহলে সোডিয়াম দেখো ইলেকট্রন বিন্যাস যদি তুমি করো 1s2 2s2 2p6 3s1, তাহলে 1 নম্বর কক্ষপথে 2টা ইলেকট্রন আছে, 2 নম্বর কক্ষপথে 6 আর 2 8টা ইলেকট্রন আছে, 3 নম্বর কক্ষপথে 1টা ইলেকট্রন আছে। এখন ওর একটা ইলেকট্রন ওর সর্বশেষ কক্ষপথটাতে আছে সোডিয়ামের। এখন তুমি বলো ওরা সবাই অষ্টক পূর্ণ করতে চায়, অষ্টক পূরণ করার জন্য মানে 8টা ইলেকট্রন পূর্ণ করার জন্য ওর এই একটা ইলেকট্রন ছেড়ে দেওয়া বেশি সহজ হবে নাকি আরো 7টা গ্রহণ করা বেশি সহজ হবে? অবশ্যই একটা ছেড়ে দেওয়া। তাহলে সোডিয়াম কি করবে, এই একটা ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দেওয়ার ফলে ওর 3 নম্বর কক্ষপথটা ভ্যানিশ হয়ে যাবে, আর 2 নম্বর কক্ষপথে ওর 8টা ইলেকট্রন থাকলো। এরপরে ব্রোমিনের ক্ষেত্রে দেখো, ব্রোমিনের ইলেকট্রন হচ্ছে 35টা। এই 35টা আমরা জানি ব্রোমিন হচ্ছে তোমার গ্রুপ 17তে অবস্থান করে। গ্রুপ 17 ক্ষেত্রে আমরা এরকম বৈশিষ্ট্যগুলো জানি না, গ্রুপ 17 সবগুলা মৌলের সর্বশেষ কক্ষপথে 7টা করে ইলেকট্রন থাকবে। ওরা সবাই 7টা করে ইলেকট্রন ধারণ করার ফলে অষ্টক পূরণ করার জন্য ওদের আর একটা ইলেকট্রন লাগে। তাহলে ওরা কি 7টা ত্যাগ করা বেশি সহজ হবে নাকি একটা গ্রহণ করা বেশি সহজ হবে বলো তো? অবশ্যই একটা গ্রহণ করা। তাহলে ওই 7টা ইলেকট্রন ওদের কাছে অলরেডি আছে, ওদের আর একটা লাগবে অষ্টক পূরণ করার জন্য। ওরা কি করবে, একটা ইলেকট্রন গ্রহণ করবে। ওর ইলেকট্রন বিন্যাস যদি তুমি করো, ওর 4 নাম্বার কক্ষপথ, সেখানে তুমি 7টা ইলেকট্রন দেখতে পাচ্ছ। এখন ওর আরেকটা ইলেকট্রন লাগবে, যেটা এখন যদি আমরা ডায়াগ্রামের মাধ্যমে দেখাই, সোডিয়াম ওর একটা ইলেকট্রন ত্যাগ করে দিবে, যার ফলে ও হচ্ছে অষ্টক পূরণ করতে পারবে। একটা ইলেকট্রন ত্যাগ করে দিলে ওই একটা ইলেকট্রন আবার তোমার ব্রোমিনটা গ্রহণ করবে, যার ফলে ব্রোমিনও অষ্টক পূরণ করলো, সোডিয়ামও অষ্টক পূরণ করলো। দেখো তোমাকে প্রথমে কি করতে হবে, যখন তুমি ইলেকট্রন আদান প্রদান ঘটে নাই তার আগের একটা চিত্র আঁকবা। দেখো এই জায়গায় সোডিয়ামের 3টা কক্ষপথই আছে, ওর বাইরের কক্ষপথে একটা মাত্র ইলেকট্রন আছে। এরপরে দেখো ব্রোমিনের ক্ষেত্রে, দেখো ব্রোমিনের সর্বশেষ কক্ষপথে দেখো তো 1 2 3 4 5 6 7, 7টা ইলেকট্রন আছে, ওর অষ্টক পূরণ করতে আর একটা লাগে। তাহলে এই সোডিয়াম কি করবে, ওর একটা ইলেকট্রন ব্রোমিনকে দিয়ে দিবে। ওর একটা ইলেকট্রন যদি ব্রোমিনকে দিয়ে দেয়, সেক্ষেত্রে দেখো ইলেকট্রন শেয়ারের পরে মানে ইলেকট্রন আদান প্রদানের পরে যে চিত্রটা, ওইটা এখানে আমরা আঁকবো। সোডিয়ামের দেখো একটা কক্ষপথ ভ্যানিশ হয়ে গেছে, কারণ ও ওই ইলেকট্রনটা দিয়ে দেওয়ার মাধ্যমে এই কক্ষপথ আমাদের আর দরকার নেই, মানে আঁকার দরকার নেই। তাহলে ওর সর্বশেষ কক্ষপথে দেখো 2 4 6 8টা ইলেকট্রন আছে। আবার ব্রোমিনের সর্বশেষ কক্ষপথে দেখো তো 2 4 6, এখানে ওর নিজের একটা আর ক্রস চিহ্ন দিয়ে হচ্ছে সোডিয়ামেরটা ইন্ডিকেট করছে। তাহলে সোডিয়ামের দেওয়া একটা, তাহলে 4 জোড়া ইলেকট্রন, তার মানে 8টা ইলেকট্রন ওর কাছেও হইলো। তাহলে দুইজনের কাছে 8টা ইলেকট্রন হয়েছে, দুইজনে কি করলো, অষ্টক পূরণ করতে পারলো।
এখন ওরা কিভাবে অষ্টক পূরণ করলো? ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে। যেহেতু আদান প্রদানের মাধ্যমে অষ্টক পূরণ করলো, তাহলে আমরা এটাকে কি বলবো? আয়নিক বন্ধন। আদান প্রদান, আয়নিক বন্ধন। আয়নিক বন্ধনের মাধ্যমে সোডিয়াম আর ব্রোমাইড এই যৌগটা গঠিত হইল। এখন এর পরের প্রশ্নটাতে আমরা যাই। এখানে কি বলছিল? আমাদের এক্স থেকে জেডে যাওয়া লাগবে, তাই না? আবার জেড থেকে এক্সে যাওয়া লাগবে। এখন প্রথমে হচ্ছে আমাদের বিক্রিয়াটা সম্পন্ন করতে হবে। এক্স আর জেড এগুলা কি, এটা তো আমাদের বুঝতে পারতে হবে। তাহলে প্রথমে বলছিল উদ্দীপকে যে 3 কার্বন বিশিষ্ট ব্রোমাইড। তাহলে 3 কার্বন বিশিষ্ট ব্রোমাইড কি? এখানে 3 বলতে আমরা হচ্ছে প্রোপকে বুঝি, প্রোপাইল আর ব্রোমাইড। প্রোপাইল ব্রোমাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা বিক্রিয়া করাই, এখানে কি উৎপন্ন হয়েছিল? প্রোপিন উৎপন্ন হয়েছিল। প্রোপিনের সাথে আরো উৎপন্ন হয়েছিল তোমার সোডিয়াম ব্রোমাইড আর পানি। এটা আমরা যে গ নাম্বারেই হচ্ছে বের করছিলাম। এরপরে এখানে আরো কি ছিল? আবার ওই এ এর সাথে, অর্থাৎ প্রোপাইল ব্রোমাইডের সাথে যখন জলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বিক্রিয়া করাবো, তখন কি উৎপন্ন হইলো দেখো তো? প্রোপানল উৎপন্ন হয়েছে। দেখো 3টা কার্বন যেহেতু আছে, 1 2 3, 3টা কার্বন, যার জন্য প্রোপ বলবো। আর এখানে OH আছে, OH আয়ন যদি সংযুক্ত থাকে ওইটাকে আমরা কি বলবো? প্রোপানল। মানে প্রোপেন আছে আগে থেকেই, ওইটার সাথে OH নল উচ্চারণ করব। তাহলে প্রোপানল। ওইটার সাথে আরো কি উৎপন্ন হইলো দেখো তো? সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হইলো। তাহলে প্রোপানল আর সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হয়েছে। এখন আমাদেরকে বলছে এক্স থেকে জেডে যেতে। তার মানে এখানে যে প্রোপিন আছে, প্রোপিন থেকে আমাদের প্রোপানলে যাইতে হবে, আবার প্রোপানল থেকে প্রোপিনে যাইতে হবে। চলো আমরা তাহলে প্রোপিন থেকে প্রোপানলে যদি যাই, এখানে কি হবে? ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে, এই যে দেখো ফসফরিক অ্যাসিড আছে, এখানে আরো 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে আর 60 অ্যাটমসফিয়ার চাপ লাগবে। যে চাপের মাধ্যমে আমরা যদি বিক্রিয়াটা সম্পন্ন করাই, সেক্ষেত্রে দেখো প্রোপিন অণুর সাথে পানি বিক্রিয়া করাইলে, মানে পানি সংযুক্ত করাইলে এখানে প্রোপানল উৎপন্ন হইলো। দেখো CH3 CH2 CH2 OH, OH যেহেতু আছে তার মানে আমরা বলতে পারবো এটা হচ্ছে, এটা নামের শেষে নল উচ্চারণ করতে পারবো। তাহলে প্রোপের সাথে নল যুক্ত হয়েছে, তাহলে প্রোপানল। পানি সংযুক্ত করার মাধ্যমে প্রোপানল উৎপন্ন হয়েছে। এখন তাহলে তুমি বুঝতে পারতেছো যে প্রোপানল থেকে যদি আবার তুমি পানি বিয়োগ করে দাও, তাহলে আবার প্রোপিন পেয়ে যাবা। চলো তাহলে প্রোপানল থেকে পানি বিয়োগ করে দিই। সালফিউরিক অ্যাসিড দ্বারা 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিরোদিত করলে পানি অপসারিত হয়। চলো পানি অপসারণ করি। এই যে প্রোপানল, এখান থেকে পানি বিয়োগ করে দিলে কি হবে? প্রোপিন উৎপন্ন হবে। প্রোপিনের সাথে পানি সংযুক্ত করছিলাম, প্রোপানল হয়েছে। প্রোপানল থেকে আবার পানি বিয়োগ করে দিলে প্রোপিন উৎপন্ন হবে। তাহলে তোমাকে মনে রাখতে হবে এই জায়গায় হচ্ছে এই তাপমাত্রা, তারপরে প্রভাবক হিসেবে যেগুলো আমরা ব্যবহার করছি, এই প্রভাবকগুলা কিন্তু ঠিক করে লিখতে পারতে হবে। এখানে কি ফসফরিক অ্যাসিড ব্যবহার করছি, আর এখানে সালফিউরিক অ্যাসিড দ্বারা নিরোদিত করছি। এক জায়গায় ফসফরিক অ্যাসিড, এখানে 300 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 60 অ্যাটমসফিয়ার চাপ, আর এখানে কি হচ্ছে 170 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সালফিউরিক অ্যাসিড দ্বারা নিরোদিত করার মাধ্যমে আমরা প্রোপিন পাইলাম, আবার ওখানে হচ্ছে পানি সংযুক্ত করার মাধ্যমে প্রোপানল পাইলাম। তাহলে এই যে সহজ দুইটা বিক্রিয়া, এই দুইটা বিক্রিয়া করার মাধ্যমে হচ্ছে আমাদের প্রশ্নে যা চাইছে ওই কথাগুলো হচ্ছে আমরা মানে বলে দিলাম, এটাই চাইছে আমাদের কাছে। এই প্রিভিয়াস বোর্ড প্রশ্নগুলো অ্যানালাইসিস করার মাধ্যমে কি হবে? তুমি যে কোনো পরীক্ষায় এই উদ্দীপকটা ধরতে পারা, সেই অনুযায়ী উত্তরটা পরীক্ষার খাতায় রিপ্রেজেন্ট করতে পারার জন্য এই প্র্যাকটিসটা অবশ্যই দরকারি। যার জন্যই আমাদের ইজি কেমিস্ট্রি বইটাতে তোমাদের জন্য এই সংযোজনটা করা হয়েছে। তোমরা কিন্তু চাইলেই এই বইটি সংগ্রহ করে নিতে পারো। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।